সাধারণ পরিবার থেকে একেবারে রাজনীতির মঞ্চে বাংলার তিন নারীর জীবন যেন সিনেমা চিত্রনাট্য। যেখানে প্রার্থী হতে দলীয় নেতাকর্মীদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে কিনা সাধারণ পরিবারের তিন গৃহবধূ সরাসরি বিধায়ক হওয়ার দৌড়ে সামিল। ঘর নিকানো উঠোন ঝাড় থেকে হেসেলের দায়িত্ব সামলাতো যে হাত দুটো, সেই হাতই এখন বিজেপির পতাকা। বিদায়ী বিধায়ক চন্দনা বাউরি থেকে আউশ গ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি ও হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রর ভাগ্য যেন এক সুতোয় বাঁধা। কিভাবে ঢুকে পড়লেন তারা রাজনীতির ইতিবৃত্তে? সাধারণ ঘরের এই তিন বধূর সঙ্গে শাসক শিবিরের লড়াই, কিভাবেই বা বিজেপির ঘরের লোক হয়ে উঠলেন তারা, সেই কথাই বলবো আজ আপনাদের। দেখতে থাকুন এই ভিডিও। শাসক দলের বক্তব্য বা স্থানীয় মানুষের অধিকাংশের বক্তব্য যে 5 বছরে বিধায়ক ছিলেন ঠিক কথায়, সামনে আবার নির্বাচন, কিন্তু 5 বছরে যার এই রাস্তার হাল হকিকত, সেই 5 বছর আগে এসেছিলাম কাঁচা রাস্তা ছিল, এখনও কাঁচা রাস্তা আছে বললেই কোনো ভুল হবে না। কারণ হয়তো পাকা রাস্তার জন্য ফেলা হয়েছিল যে সকল দ্রব্যগুলি, যেমন পাথর, মাটি, বালি, তারপরে এরপরে এই রাস্তা পাকা তৈরি করতে গেলে পিচের আস্তরণ দিতে হয়, কিন্তু বাস্তবে গত 5 বছরেও এখনো পর্যন্ত পিচের আস্তরণ পড়ল না এই বিধায়কের বাড়ি যাওয়ার রাস্তাতেই। চলুন এগিয়ে যাই বিধায়কের গ্রামে এবং যেতে যেতে যে দেখা যাক এই এলাকার কতটা উন্নয়ন হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে। সামনে 5 বছরে আবার তিনি যদি টিকিট পান, কি প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে লড়বেন, সেই সকল বিষয় নিয়ে তরজা কি কি রয়েছে, সেই উন্নয়নের খতিয়ান হয়তো আমরা জানতে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক বিধায়কের সঙ্গে দেখা করে যে তিনি কি কি উন্নয়ন করেছেন এই 5 বছরে বা এলাকার মানুষের কি বক্তব্য, সেই সকলই কথা তুলে ধরব আমরা আমাদের আর+এর পর্দায়। প্রথমে আসে চন্দনা বাউরির প্রসঙ্গে। তিনি সালতোরের বিদায়ী বিধায়ক। 2021 সালে এই আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। তার উত্থান যেমন রকেট গতিতে হয়েছে, সেই রকমই বিতর্ক কম হয়নি। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবনে তিনি বারবার সমালোচিত হয়েছেন। রাজমিস্ত্রির ঘরের বউ থেকে বিধায়ক হওয়ার যাত্রাপথে নানান বাধা বিঘ্ন এসেছে। 3 সন্তানের মা চন্দনা বাউরি রাজনৈতিক নেতাদের ঢঙে নয়, গ্রাম্য ভাষাতেই কথা বলেন তিনি। খড়ের ছাউনি দেওয়া ঘরের বদলে এখন একটি পাকা ঘর হচ্ছে তার। বিধায়কের স্বামীর পেশা এখনো রাজমিস্ত্রি। ফের সালতোর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন এই চন্দনা বাউরি। সালতোরার অলিতে গলিতে তিনি পরিচিত নাম, বিধায়ক নয়, পাড়ার বৌমা চন্দনা বাউরি। আমরা বিধায়িকা চন্দনা বাউরি গ্রামে এসে পৌঁছেছি। গ্রামটির নাম তিলাই। আর সেই তিলাই গ্রামে এসে যখন চন্দনা বাড়ির সামনে এলাম, সেই চন্দনা বাউরির এখনও পর্যন্ত পুরনো বাড়িকে ভেঙে ফেলেননি, কারণ শ্বশুরের সম্পত্তি। সেই টারপলিন ঢাকা দিয়ে মাটির বাড়ি, চাদর আড়াল। তবে বিধায়ক হবার পর বহু কষ্টে চন্দনা দেবী একটি 2তলা বাড়ি করেছেন। সেই বাড়িটি কিভাবে তৈরি হলো বা এই বাড়িতে কারা কারা এসেছিল, সে সকল নিয়েই বিধায়কের কাছে সরাসরি পৌঁছে যাবো। চন্দনাদি ভালো আছেন? ইনি তো একেবারে নিজের গৃহকর্মে লেগে আছেন। হ্যাঁ, বাড়ির সকালবেলাতে, কারণ যে চন্দনা বাউরি যেভাবে ছিলেন সেইভাবেই আছেন এখনো পর্যন্ত, কারণ তিনি মাটির মেয়ে। তাই তিনি বাড়ির যে সকল কাজপত্র রয়েছে, সেই বাড়ির কাজকর্ম এখনো পর্যন্ত নিজের হাতেই করেন। এবং আরও বিস্তারিতভাবে যদি তার মুখেই জেনে নিই, তাহলে আমার মনে হয় ভালো হবে।
যে দিদি, আপনাকে আর প্লাসের পক্ষ থেকে নমস্কার। 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 আপনি তো বিধায়িকা হ্যাঁ। 5 বছরে। চলুন একটু আপনার সাথে গিয়ে একটু এই গত 5 বছরে কি সকল কাজকর্ম হয়েছে, কিভাবে আপনার এই উত্থান, আপনি তো মাটির বাড়িতে ছিলেন, তারপরে এখনো দুতাল বাড়িতে এসেছেন, সেই সকল বিষয় নিয়ে একটু কথা বলে নেব। দিদি, নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। বলি যে আপনার প্রথমে রাজনীতি জীবনে কিভাবে আসা? দেখুন, প্রথমে মানে আমার প্রথম ভোটটাই আমি পদ্মফুলে দিয়েছিলাম 2014 সালে। তারপর থেকেই মানে আমি বিজেপিকে খুব ভালোবাসি আর সংগঠন করেছি একদম মানে নিচু স্তর থেকে। মানে এই বিজেপির কাজকর্ম মানুষের প্রতি মানে সহানুভূতি, মানুষের পাশে দাঁড়ানো এবং এমন একটা রাজনৈতিক দল যেখানে আমার মতন একজন মানে খেটে খাওয়া ঘরের মহিলাকেও মানে এমএলএ টিকিট দিয়ে পরে তাকে বিধানসভায় নিয়ে যাওয়া যায়। তো এইসব তো আছেই। তার আগে যে বিজেপির এত কাজকর্ম, মোদিজির, তার আগে অটল বিহারী বাজপেয়ীজি, তো এইসব দেখে আমি উদ্বুদ্ধ। মানুষের পাশে যারা আছেন, যারা ভারত মাতা কি জয় বলেন, যারা রাষ্ট্রবাদী, যারা আমাদের ভারত মাকে সবসময় উঁচু আসনে রাখার কথা বলেন, সেই তাদেরকে আমি মানে আমার জীবন দিয়ে দেবো দরকার হলে। তো কিভাবে আপনার সাথে পরিচয় হলো সকলের, বিজেপি কর্মীদের বা নেতাদের? তো কোথা থেকে আপনি টিকিটটা পেলেন? টিকিটটা পাওয়াটা কি খুব কঠিন ছিল, না কোথাও বিজেপি কর্মীরা, বিজেপি নেতা, কোন নেতার হাত ধরে আপনি এই রাজনৈতিক মানে দলে যুক্ত হলেন? দেখুন, প্রথমত আমি তো 14 সাল থেকে প্রায় বিজেপিকে সমর্থন করি, কিন্তু অ্যাক্টিভ ভাবে মানে মানে কোনো কাজ করতে মানে সেই সময় বুথেই শুধু কাজকর্ম করেছি। ভোটার মানে ভোট করার থেকে শুরু করে আমার স্বামী পোলিং এজেন্ট থাকতেন, উনি দলে ছিলেন, দলের কার্যকর্তা ছিলেন আমার হাজবেন্ড। তো তারপর মহিলা, সেই সময় মহিলা কোনো কেউ বেরোতে চাইছিলেন না, তখন এতটাই সন্ত্রাস ছিল। আপনারা দেখেছেন 2018 সালের সন্ত্রাস, তার আগের সন্ত্রাস আপনারা দেখেছেন। তো সেই সন্ত্রাসের সময় কেউ বেরোতে চায় না। তো তখন আমাকে বলা হলো যে মহিলা মোর্চার জিএসটা যদি দেয়া যায়। ঠিক আছে, আমাকে মহিলা মোর্চার জিএস এর জন্য আমাদের যিনি মন্ডলের যিনি প্রেসিডেন্ট ছিলেন অঞ্জলি ঘোষ, তো ওই দিদি আমাকে আমাদের গ্রামে এসেছিলেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন। তারপর আমি একদম কন্টিনিউ একদম বুথ লেভেল থেকে, আমার দুটো অঞ্চলের দায়িত্ব ছিল, লক্ষ্মণপুর আর বনাসুরে। তো দুটো অঞ্চল একদম পুরো বুথ স্তরে নেমে আমি সংগঠনটা করতে ভালোবাসি এবং আমি সহজে সবার সঙ্গে মিশে যেতে পারি। সবাই এটা বলে যে তুমি সবার সঙ্গে মিশে যেতে পারো, কারণ আমি দেখুন একটা মানুষ, তো মানুষের সঙ্গে মিশবো নাই তো কাদের সঙ্গে মিশবো। তো মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা শুনে, মানে এই যে পরিস্থিতি যেভাবে পশ্চিমবঙ্গটা মানে আগামী দিনে কি হবে সেই চিন্তা ভাবনা সবার কাছে তুলে ধরে, যাতে করে আমরা ভালো একটা পশ্চিমবঙ্গ তৈরি করতে পারি, সোনার বাংলা তৈরি করতে পারি, তার জন্য সেই সংগঠনে নেমে বুথে বুথে কাজ করেছি। শালতোরা বিধানসভায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে, একটা মিশ্র প্রতিক্রিয়া আছে চন্দনা বাউরিকে নিয়ে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বাউরি 2021 সালে 91,648 ভোটে জিতেছিলেন চন্দনা বাউরি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্তোষ মণ্ডল পেয়েছিলেন 87,503 ভোট। এবার কি হতে চলেছে এই কেন্দ্রে? তার কারণ এই কেন্দ্রের ভোট নির্ভর করে তপশিলি ভোটের ওপর। মোট ভোটারের প্রায় 34.70% তপশিলি ভোট। তাই এবার এই কেন্দ্রে প্রার্থী বাছাইয়ে বিশেষ নজর দিয়েছে তৃণমূল। চলুন শুনে নিই ভোটারদের মুখে নানান অভাব অভিযোগ কি রয়েছে এই কেন্দ্র নিয়ে। চন্দনা বাউরির পাড়ার লোকেরাই বা কি বলছে। তো আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে বলুন? সমস্যা তো অনেকেই আছে। কি কি? এই জলের সমস্যা, যেমন আমাদেরকে যেমন 5 ঘরকে জল দেয় নাই, কেন দেয় না? সেটা বলতে পারছি না। চন্দনার লোক বলে বা চন্দনা পাড়ায় থাকেন বলে? না, অনেকেই পাইছে, অনেকেই পাইছে, মানে আমরাই 5 ঘর পাই না। 5 ঘর পাননি। হুম, এখানে রাজনীতির শিকার মনে হচ্ছে। ঠিক বলতে পারছি না। আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? না, লক্ষ্মী ভান্ডার আমি পাই না। কেন? আমার বয়স হয় না। বয়স হয় না। হুম, উন্নয়ন তো কিছুই হয়নি। রাস্তা করছে আজকে, 2 মাস পর ফুটে যাচ্ছে। জলের ব্যবস্থা তো নেই, পানীয় জল তো মানে পুরোপুরি নেই বলতে পারেন। আর কি বলবো, এখানে আপনার এলাকায় শিল্পকর্ম কিছুই নেই, কিছুই নেই, বেকারে ভর্তি হয়ে গেছে। যুবসাথীতে 1,500 দিলে যদি চলে, তাহলে আর মানে মানুষ এই সব কিছু করতো না আর। কারণ 1,500 এই আজকাল যুগে যে ফোনে রিচার্জ করলেই 350 টাকা মিনিমাম। আমাদের প্রত্যাশা যে ভাতা চাই, এটা আমাদের কোনো মানে নেই, কিন্তু আমাদের যে কর্মসংস্থানটা হইলে
মানুষের সুবিধা হয়। কি কর্মসংস্থান রয়েছে আপনার এলাকায়? আমাদের এলাকায় কোনো কর্মসংস্থান নাই, আমাদের কোনো ফ্যাক্টরি অন্য কিছু কাজের ইয়ে নাই, লেবারের কাজ তো জুটে নাই, ক্ষেত মজুরের কাজটি আছে। স্যার, আপনার নাম কি? আমার নাম অমিত বাড়ি। আপনি কি করেন? আমি স্যার বেকার ছিল স্যার, কি করে সংসার চলে? এইরকম স্যার পড়াঘর কাজ করে, পরের ঘরে কাজ করেন? হুম। কি কি কাজ করেন? চাষের কাজ, কৃষিকাজ। কৃষিকাজ। হুম। আপনার এলাকায় তো এখানে পাথর শিল্প আছে, সালতোরাতে। সালতোরা শিল্প চালু হয় না? কেন বলতে চাচ্ছি আমি? আর এই আপনার এই গ্রামে কি সমস্যা রয়েছে? আর পানীয় জল, রাস্তাঘাট? রাস্তার সমস্যা আছে স্যার। রাস্তাঘাটের সমস্যা হুম। আছে। পানীয় জল? পানীয় সমস্যা এখন নাই, হচ্ছে নড় করে করেছি দুটো টিপ কল। আর এই যে কল দিয়েছে, কলে কি জল আসছে? না, এখন চালু হয় নাই, চালু হবে কি? শালতোরের পর এবার নজর রাখি আউশ গ্রামের দিকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। পরিচারিকা থেকে একেবারে বিজেপি প্রার্থী। 2021 সালেও তাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু তৃণমূলের অভেদানন্দ থান্ডারের কাছে পরাজিত হন তিনি। তারপর অজয় দিয়ে বয়ে গেছে অনেক জল। এসআর আবহে বিজেপি প্রার্থী কলিতা মাঝির নাম চলে যায় বিচারাধীনের তালিকায়। শুনানির জন্য ডাক পানও তিনি। কলিতা মাঝির 6 বোন ভোটার তালিকায় জায়গা পেলেও কলিতা মাঝি ডাক পান শুনানিতে। অবশেষে সব মুক্তি হয়েছে তার। ভোটার তালিকায় নাম উঠেছে বিজেপি প্রার্থী কলিতা মাঝির। বারবার কেন তাকেই পছন্দ বিজেপি দলের? কি ফ্যাক্টর রয়েছে তার মধ্যে? পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এটি তপশিলি জাতি সংরক্ষিত। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কলিতা মাঝি পেয়েছিলেন 88,577টি ভোট। ভালোই লড়াই দিয়েছিলেন তিনি। এরপর থেকেই দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করে গেছেন কলিতা মাঝি। পেট চালাতে দুটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। মাসে মাইনে 3 থেকে 4 হাজার টাকা। কলিতা মাঝির এক্স ফ্যাক্টর হলো মাটির সঙ্গে তার শিকড়। সাধারণ ভোটারদের কাছেও বেশ গ্রহণযোগ্য। মানুষের মধ্য থেকেই মানুষের সেবা, এই কথা মাথায় রেখে বিজেপির পছন্দ কলিতা মাঝি। এখন দেখার এই কেন্দ্রে এবার কি হয়। এবার নজর রাখা যাক রেখা পাত্রর দিকে। প্রতিবাদী মুখ রেখা পাত্র। সন্দেশখালীতে শাসক নেতা শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলনের মুখ হয়ে ওঠা রেখা পাত্র বিজেপির পছন্দের প্রার্থী। তার কারণ 2024 সালে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। রেখা পাত্রর মাধ্যমে বসিরহাটের রাশ হাতে নিতে চেয়েছিল গেরুয়া শিবির, কিন্তু উল্টে যায় পাশা। সন্দেশখালীর আন্দোলন খেই হারায় এই ভোটে। বসিরহাটে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। তিনি পান 8,37,062টি ভোট। রেখা পাত্র পান 4,70,215টি ভোট। এবার রেখা পাত্র ফের নির্বাচনী লড়াইয়ে। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এই অঞ্চলে কৃষিজীবী থেকে মৎস্যজীবী মানুষের বাস। তৃণমূলের শক্ত ঘাঁটিও। 2016 সালে এই কেন্দ্র থেকে জেতেন দেবেশ মণ্ডল। তিনি পেয়েছিলেন 94,753টি ভোট। 2021 সালেও জেতেন দেবেশ মণ্ডল। তিনি পান 1,04,706টি ভোট। এই কেন্দ্রে বামেদের ধস নামে, ভোট বাড়ে বিজেপির। এবার তৃণমূল প্রার্থী হয়েছেন আনন্দ সরকার। এই কেন্দ্রে মূলত তৃণমূল বনাম বিজেপির লড়াই। এবার কি বদলাতে পারে এই কেন্দ্রের ভাগ্য? রেখা পাত্র কি জয় ছিনিয়ে আনতে পারবেন? তা তো সময় বলবে। তবে শালতোরা, আউশগ্রাম ও হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী বাছায় জমিয়ে দিয়েছে ভোটের লড়াই। একেবারে হেসেল থেকে রাজনীতির ময়দানে 3 প্রার্থী কেমন লড়াই দেন প্রতিপক্ষকে, সেটাই এখন দেখার।